ভালো না মন খারাপ? কেন? মানে ভালো লাগতেছে, আবার একটু নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে বলেন তো, মন খুলে বলেন। না মানে কেমন দিন একটা ভয় লাগতেছে মনে ভিতরে। ভয়টা কিসের জানেন না? কি হবে মানে আজকে যদি আমি সত্যি সত্যি আপনার ফ্যামিলির সন্ধান পাই, আপনি কার কাছে যাবেন? বাবার কাছে না মার কাছে? আপনার বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক ছিল ছোটবেলাতে, নাকি আলাদা থাকতেন ওনারা? আমার জানা মতো ওনারা আলাদাই থাকতো। তার মানে ধরে নেন যদি সম্পর্ক না থাকে তাহলে আজকে এই পরিস্থিতিতে আপনার যা স্মৃতি আছে, যা ছোটবেলার যেগুলো মেমোরি আছে, সেই জায়গা থেকে আপনার মন কি বলে, কার কাছে থাকবেন? আমার মন, আমি কারো কাছে থাকবো না, আমি এখন যেভাবে আছি এভাবে থাকবো। যাবো আমি বছরে একবার যাবো, দেখবো। সম্পর্কের জায়গাটা কি হবে? বাবার সঙ্গে মায়ের সঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? ওরা যদি আমার সাথে সেভাবে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, মানে ওদের জায়গা থেকে যদি সম্পর্ক রাখে তাহলে আপনিও সম্পর্ক রাখবেন। আমিও সম্পর্ক রাখবো। কিন্তু বাবা যদি বলে যে না মার সঙ্গে রাখা যাবে না, মা যদি বলে বাবার সঙ্গে রাখা যাবে না, সেটা ওদের ডিসিশন, সেটা আপনার ডিসিশন না। আমার কোনো ডিসিশন না। আমার ডিসিশন একটাই, আমি যেভাবে আছি এখন আমি সেভাবেই থাকবো। কাউকে এখন দেখলে ঢাকায় চিনবেন? থাকবো। কাউকে দেখলে চিনবেন? মনে থাকলে অবশ্যই চিনবো। যদি মানে কার চেহারা মনের মধ্যে ভাসে? কারো চেহারা কি মনের মধ্যে ভাসে? কারো চেহারা ভাসে? ভাসে না? তারটা একটু সামনের দিকে রাখতে পারবেন? পারফেক্ট। বলো অনলি। যান। কে হয় আপনার? মেয়ে। কথা বলেন, পাশাপাশি তাই না দিলাম আমি। কি রে? হ্যাঁ, দেখছি আমি যে শুনলাম একটা মায়ের লাগে টাকা আছে, কারোর সাথেই থাকি না, মেসে থাকি। মেসে টাকা আছে, আমার ফ্যামিলি বাসায় দিনে কত করে যাচ্ছে? 3,000। বেতন না কটা? কি কাজ? শার্ট না প্যান্ট? ছবি চলে সাথে। এখন উনি তো আপনাকে চেনে নাই, আপনি চেনাবেন কিভাবে যে আপনি ওনার মা? ব্লাড টেস্ট করে। ব্লাড টেস্ট করার তো সেটা আমরা তো করি না, আমরা তো সবসময় বলে দিই ভিডিওতে। আপনার ছোটবেলার ওর সাথে কোনো ঘটনা আছে কিনা, স্মৃতি আছে কিনা, সবকিছু একটু মনে করানোর চেষ্টা করেন। ছোটবেলার কোনো ছবি টবি চিঠি? ওর বাবার ঘরের সন্তান কয়জন আপনার? এই একজনই। একজনই? তাও কোন যুগে থুয়া গেছে, হ্যাঁ, পেটে থাকতে গেছে। আচ্ছা। 6 বছর আমি পালছি, পালার পর মেয়েরা বিয়ে গেলে পরে জানা। তাও আবার আমার বাবা নেই, আমার ছোট ছোট 4 বোন থিয়া, 3 বোন 1 ভাই থিয়া আমার বাবা মারা গেছে। আচ্ছা। তখন আমাকে ঘরে এখন চাউল ছিল না, আচ্ছা। বাবা জন্ম হয়েছে। হুম। আমাকে ঘরে কলা পাতার বেড়া ছিল, তার উপরে চালের সম ছিল। আমার আব্বাই যখন মারা গেছে, হুম। নারকেল গাছের পাতা দিয়ে আমার ভাইয়ের বয়স তখন 12 বছর। তাহলে আমরা 3টা বোন কটুক কটুক ছিলাম। হুম। আমাকে অনেক অভাবে দিন গেছে। আমার ভাই একা আম করে লালন পালন করে, ওর বাবার পছন্দ করে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ওর দাদি রাজি আসছিল না। এই রাজি আসছিল না মানে ওর বাবারে কইছে। এটা আমি শুনছি যে আমার দাদি নাকি আমার মায়ের নাকি বেশি একটা পছন্দ করতো না। অনেক এটা অত্যাচার আমি করছে শুনছি। স্যার, অনেক অত্যাচার করার পরে আমি কোনোদিনও বাড়িতে যদিও যাইতাম কারো কাছে কিছু বলতাম না। তো আমার শ্বশুর বাড়ির এলাকার আমার এক চাচি আছে, তার বাপের বাড়ি আবার ওই পুকুরের এই পার আর এই পার। তো ওই বাড়ির লোকজন আইলে আর কি কইতো যে ওরে এই করে। তো আমি মা কইতো আমার ভাই তো আর বাড়ি থাকে না, আমার ভাই ফেনি কলের কাম করে। ওই যে ও বলছে যে আমার নানির বাড়ি ফেনি হইব, তো ওই জায়গায় আমার বাচ্চাটা আবার আমার মাও থাকতো, আমার মা থাকতো ফেনি। পরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কয়েকটা বছর গেছে। হঠাৎ করে ও অঞ্জু আইলো, তখন আমি চাই করে দিই।
যেহেতু আমার সংসার ঠিকবে না, তাহলে আমি বাচ্চাটা নিয়ে কি করবো? পরে আমার ভাবে আমার অনেক বুঝাইলো যে দেখ, হয়তো সন্তান দুনিয়াতে আসলে হয়তো সন্তানের মুখের দিকে দেখে সংসারটা টিকেও যেতে পারে, কিন্তু বাবারে এমনই সংসার টিকছে, সংসার এদিক ওইদিক হয়ে গেছে। পরে আমগো গ্রামের চেয়ারম্যান মেম্বার আসছিল, হ্যাঁ গোটা সহকারে সমাজে বসে পাওয়ার পরে আমার সাথে যখন ডিপোজ হয়েছে তখন ওর বাবা আসছিল না। ডিপোজ হয়েছে যখন ওর বাবা ছিল না, ওর দাদি আসছিল। পরে কাগজ একটা করে দিয়ে দিল ডিপোজের, আর একটা আমার কাছে রয়ে গেল। আর ওরে নেই 6 বছর যখন ওরে বয়স, তখন আমি ঢাকা আইছি। ঢাকায় আমি এই 6 বছর কোথায় ছিল? আমার মার কাছে, ওর নানির কাছে ছিল। 6 বছর বয়সের পরে যখন আমার ভাই বলার থেকে বাড়ি ঘর ভাঙ্গা যখন নোয়াখালী নিয়ে যাইতেছে, তখন ওরে কি করব? আমার ভাবি একটু খটখুটে, আমার ভাবির লোক। পরে ওরা বাড়িরই এক জায়গায় দিছিল, দেওয়ার পরে ওই পালক দিছিল, থাকে না। পরে ওরা না আমার বড় বোনের কাছে দিয়ে গেছে। যখন শুনছে আমার বড় বোনের কাছে দিয়ে গেছে, তখন ওর দাদি যায় আনছে। আনার পরে ওর দাদি বললা ভালো জানছে না খারাপ জানছে, বাবা আমি এনেছি। এরপরে আর আপনি জানেন না কোথায় গেছে, কি অবস্থা? না, আমি তো আমার বড় বোনের কাছে ফোন দিলে খবর পাই। আবার আমার ওই চাষির বাপের বাড়ি না, চাষি যায় বাপের বাড়ি পুকুরের এই পারে চাষির কাছে। ওর দাদি আনার পরেই তো আলটিমেটলি ও হারাইছে, নাকি আপনার কাছ থেকে হারাইছে? আমার কাছ থেকে। আপনার কাছ থেকে কোথা থেকে হারাইলো? আপনি যে বললেন যে বাসার মধ্যে রাখছেন বা কিছু একটা করছেন, না আপনি তাই বললেন একটু আগে যে মানে বাসায় থুয়ে গেছি, আমি অফিসে গেছি, সেটা বলছি। ডিম 1 ডজন এনে দিয়ে গেছি, আর লাল শাক। এগুলো কি মিলতেছে আপনার সঙ্গে কথা? আপনি কি আপনার মায়ের কাছে থাকতে অবস্থায় হারাইছেন? 2 মুঠা। ওর কি মনে আছে একটু শুনি। আপনি হারাইছেন এখানে, আপনি বলছেন কি? মানে আমার এটাই মনে আছে যে আমি আমার চাচার সাথে ঢাকা আসছি। হ্যাঁ ঢাকা আসার পরে আমার চাচা এটাই বলছিল যে আমার নাকি আমার মার কাছে দিয়ে আসবে। হ্যাঁ, আমার এটুকুই মনে আছে। ঢাকায় আসার পরেই তো আপনি হারাইছেন। হ্যাঁ। তো চাচার লগে আইছে ঢাকা। তাহলে আপনার কাছে তো ডিমের গল্প আসতেছে কেন? ডিমের গল্প যেদিন ও হারাইছে সেদিন সকাল আমি 2 মুঠা লাল শাক, 1 ডজন ডিম এনে ওই দিন ওই 2টা ডিম সিদ্ধ করে খাওয়া বাড়িছে করতে। হ্যাঁ, বের হয়ে হারাই গেছে। হ্যাঁ, এই দুরাতেন আমি ওর না চাচার সঙ্গে এসে ঢাকায় হারাইলো, কিন্তু ওর চাচা এনে আমারে দিয়ে গেছে ঢাকা। আপনি ঢাকায় ছিলেন তখন? হ্যাঁ, আপনি তখন ঢাকাতে? হ্যাঁ, ঢাকায় মিরপুর 14 নম্বর কচুক্ষেত আছে না? হ্যাঁ, এই কচুক্ষেতে যে ইব্রাহিমপুর থানাটা আছে না, এই থানার পিছনে বিক্রমপুরের বাড়ি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওর কথা হলো যে ওর চাচার সঙ্গে ঢাকায় আসছে, চাচার লগে আসছে আয়শা, তারপরে ও হারাইছে। তার মানে আপনার বাসা থেকে হারাইছে, এটা ঠিক আছে। তার মানে ঢাকাতে আসছে হচ্ছে দাদির ওখান থেকে, দাদির বাড়ি থেকে এসে চাচার মাধ্যমে আপনার বাড়িতে আসছে। ওর চাচা আবার আমার ঠিকানা লওয়ার জন্য আমার বোনের বাড়িতে গেছে, যায় আমার মোবাইল নাম্বার লইছে, লইয়া সদরঘাট আয়া পরে আমার নাম্বারে ফোন দিছে যে এরকম পরে আমি নিজে যাই সদরঘাটে নামছি। আইসে রতনের লগে। মার সঙ্গে কোনো ঘটনা আছে আপনার? ওর শরীরে কোনো চিহ্ন আছে যেগুলো আপনার মনে আছে, এরকম কোনো কিছু? না, মেয়েটা তো আপনার প্রথম মেয়ে। না, ওর কোনো চিহ্ন নাই। মানে ছোটবেলার এমন কোনো ঘটনা আছে কিনা যেটা একটু ওকে মনে করে? আসছিল একবার রিস্কার হয়ে যে ইয়াটা আছে না চেনটা, ওই চেনের মধ্যে বুড়ি আঙ্গুল ঢুকে গেছিল, শাড়িটা পরে গেছে, শাড়িটা পরে যায় কিন্তু আবার শাড়িটা উঠছে। এগুলো মনে আছে? ওই চিহ্নটা তো থাকবে না, কারণ তখন ও একটু ছোট, একদম ছোট, মানে 2 থেকে 2.5 বছর বয়স। তাহলে ওইটা তার ওর মনে থাকবে না। এই যে বাবার সঙ্গে যে চট্টগ্রামে গেছে, এইটা জানি আমি, এগুলো আপনি জানেন? তার মানে ওই ঘটনা ঘটার পর আবার আপনার কাছে আসছে। আপনার কাছ থেকে যদি হারায় যায় তার মধ্যে ঘটনায় এগুলো আপনার জানার কথা, যে ওর বাপে নিয়ে গেছে, ওর বাপ একা রাখছে। ওগুলো আমার বোনে কইছিল। ওর কাছ থেকে ও বলে নাই কখনো আপনাকে? না, ও আমারে বলে নাই। ও তো আমি আমার পরিবারকে কাউকেই বলি নাই, বুঝছেন স্যার। ও যা কথাবার্তা বলে, আগে 2000 কথা জিগাইলে একটা কথার উত্তর দিত না। আমি এখনো এরকম, মানে এখানে বলতাছি কিন্তু অফিসেও যদি কাজ করি আমি আমার মতেই, মানে খুব একটা কথাবার্তা বলেন না? না, মানে বেশি দরকার পড়লে এছাড়া তো তেমন একটা কথাবার্তা বলেন? যদি দেখি যে না আমার জিনিসটা দরকার, তখন আমি না পারতে আপনার কাছে চাবো, কিন্তু আপনি যদি আমার না দেন, যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আমি আপনাকে কিছুই বলবো না। যখন দেখবো যে না জিনিসটা আমার বেশি দরকার, প্রয়োজন পড়তেছে, তখন আমি আপনার কাছে মাথা নত করবো। তো উনি মা দাবি করে আসছে। হ্যাঁ, ওনার নাম হচ্ছে হলো রিনা, ঠিক না? আচ্ছা, আর
আপনার বাবার নাম সিরাজ, যিনি তিনিও আসছেন, ওনাদের সাথে সম্পর্ক ছিল একসময়, এখন সম্পর্ক নাই, ঠিক আছে? আমি ঠিক বলছি? উনি কি রিক্সা চালাইতেন ওই সময়টাতে? না, ওই সময় নদীতে মাছ ধরতো। উনি কখনো কি রিক্সা চালাইছে? না, আচ্ছা, চিটাগাঙ্গে কি করতো? মানে সংসার ভাঙ্গার আগে তো যে করলাম না, অঞ্জুকে থুয়ে গেছে। ভাঙার পরে কি করছে না করছে আপনি জানেন না? ওই সংসার ভাঙে গেছে, তখন আর আমি খোঁজ দেওয়ার কোনো লাভ আছে কোন? না, সেটা তো নাই, আপনি জানেন কিনা আমি সেটাই জানতে চাচ্ছি। সেটা আমি যাই কি করতে সেটা আমি জানি না স্যার। মেয়ের ভিডিওটা দেখলেন কেমনে, কিভাবে কি দেখলেন? আমার ভাগনা আমারে কইছে, মানে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারে, এই শনিবারে রাত্রে, রবিবার দিন আমার বন্ধ থাকে, তো শনিবার দিন রাতে আমার কয় খালা 11টা বাজে ফোন দিছে, দিয়ে খালা এরকম কোন সুলতানার ভিডিওটা তো আইলো, তো কই তাহলে তুই কোনো মোবাইলে পাঠা, আমি দেখি। পর আবার হঠাৎ করে রবিবার দিন মার্গিব রাজনের আগ দিয়ে আমগো দেশে টেনে আবার একজনে ফোন দিছে আমার নাম্বারে। মানে ওর শাশারে কইছে নাম্বারটা জোগাড় করে আমার কোন একটা দোকানে রাখতো। তো এই কালাসুরা কুলের গোড়ায় দাদা ভাইয়ানি কালাসুরা কুলের গোড়ায় কোন দোকানে জানি রতনে যায় সকালে আমার নাম্বার আমি চাই না, ওই দোকানে রাখতে পরে হেনতেন নাম্বারটা লইয়া পরে কল দিছে। দিয়া পর আমার ওর বিস্তারিত নাম ঠিকানা সবকিছু জিগাইলো, পর আমি সবকিছু করলাম, পরে তোর যা কইছে সবকিছুর লগে মিল আছে। পরে আমার কইলে তাহলে আমি নাম্বারটা অফিসে দিতেছি, অফিসে দেওয়ার পরে হয়তো আপনার কাছে ফোন দিব। বলে সন্ধ্যার পর আবার আপনাকে এখান থেকে কল গেছে। যাই হোক, তার মানে আপনার সঙ্গে যোগাযোগ করেছে। এখন কথা হলো যে আপনি তো একটা অন্যের সংসারে আছেন, তাই না? সেই জায়গা থেকে কি বক্তব্য, কি ওনার বক্তব্য কি? না, আপনি যে মেয়ে পাইলেন এত বছর পরে, যদিও মানে আপনাকে, আপনি তো দাবি করেই আসছেন এখানে, সেদিক থেকে ওনার কোনো সমস্যা আছে? না, না, ও যে সময় আমার কাছে ছিল তখন তো আমার এই স্বামী ছিল, এই পিচ্চির বাপ। ওরা কোনোদিনও খারাপ জানে না, নিজের পেটের নিজের জন্মের সন্তানের মতনই জানছে। ওই যে করলাম না, 2টা ডিম সিদ্ধ করে খাইছে, আর হেয়ার কাছ থেকে 20 টাকা লয়ে আইসক্রিম খেতে গেছে। এই আইসক্রিমের লগে এই কুকুয়া, ওই আইসক্রিম খাইতে গিয়ে হারাই গেছে। হয় আইসক্রিম কিনে আর বাসায় এনে, কিন্তু গেটের সামনে গেটের বাইরে এই দোকান, এক মুরব্বীর দোকান, আমরা এই মুরব্বীরে সন্দেহ করছিলাম। কিন্তু ওর কথা হচ্ছে যে মায়ের কাছে যাওয়ার সময় একটা বাজারের মাঝখানে এসে মানুষের ভিড়ের মধ্যে চাচার হাত থেকে আমার হাত ছুটে যায়, এরপর চাচাকে আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে ওর বক্তব্য। তার মানে আপনি যেটা বলতেছেন আইসক্রিম খাইতে গিয়ে হারাই গেছে, আসুন যান, বসুন। চেনেন ওনাকে? চাচা, কে এটা? ওর জীবনটা আজকে এরকম হইলো কেন চাচা? আমার জীবনটা ওনার মার কাছে থেকে এমন হয়েছে। আপনার কোনো দায় নাই? আমার কি দেয়, ওনার মার কাছে গেছে। যদি আমার কাছে থাকতো, আমার ভাই আছে, বড় ভাই আছে, আমার ছোট ভাই আছে, যারা লালন পালন না। মা তো মায়ের কাছেই নিবে, বাপ তো বাপের কাছেই নিবে, এটাও ঠিক। মার কাছে নিছে তো মার কাছে হাজি গেছে, মা টোয়া বের করতে পারে না। আমার কাছে থেকে একবার হাজি গেছে, আমি টোয়া বের করছি না। আমার কাছে থেকে যে সিটা আমি থেকে একবার হাজি গেছে, এই কথা আমি আপনাদের লাভে বলা বলছে বলছে এখানে আছে, একবার হারাই গেছিল। হ্যাঁ, না না, আমার কাছ থেকে একবার সিটা অংশ হারাই গেছে। তো আমি তো টোয়া বের করছি, আমি তো কারো জিজ্ঞে না, মারও জিজ্ঞাসা করি না। আমি তো এলাকার চিটাগাং শহর এলাকার যত কোনো থানা কোথায়, কোর্ট কোথায়, আদালত কোথায়, কেমনি কি হয়েছে, কমে কি হয়েছে, সব জায়গাতে আমার মায়ের কথাকে আমি বলেছি। একটা লেবার হইতে আমি বাইর করছি। আমি 3 বছর পরে আমি বাইর করছি, ঠিক আছে? আমার বাবার সাথেও গিয়ে আমি ঝগড়া করছি। আমার বাবা বলছে আমার মেয়েকে তুমি আমার নাতিকে তুমি আনি দিতে হবে। আমি টোকাই আমি বাইর করছি, আমার মেয়েকে আমি টোকাই বাইর করছি। আমার মেয়েকে আমি টোকাই আনি বাইর করি কি আমার বাপ বড় ভাইয়ের কাছে তুলে দিছি, বাবা আসিল বাবার কাছে তুলছি, ছোট ভাইয়ের কাছে দিছি। আপনি কি হারা গেছিলেন? যেটা বলছে সেটা ঠিক আছে? ঠিক আছে,
শোনেন, বহুত ইতিহাস। আমি এই মেয়ের জন্য বাবা মারলে কথা শুনছি। আমি এই মেয়ের জন্য আমি মেয়ে করি। আমি আজ থেকে বাড়ির জন্য মেয়ে করি। আমি এই মেয়ের জন্য আমি সিডাং শহর আমি ভাজি খেয়ে ফেলেছি। এই মেয়ে করি টুবাই। আমি ভাত পেলে খাইতে পারি না। আমি সিডাং শহর শুধু এই মেয়ে টোকানোর জন্য আমি যা কামাই করছি সব মানুষের ফেলে দিছি। আমি যেটা আমার মেয়েটা কোথায় আছে আমার টোয়াই শুধু আমার হাতে দিবি, আমার খোঁজ করবি। তো আমি টোয়াই বের করছি না, তোরা দিয়ে আমার কাছে বলবি তোমার মেয়ে হারা নিয়ে গেছে ঢাকা শহর, তাহলে আমি কি দেখতাম না? তো মেয়ের তো আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ চাচা। মেয়ে যেসব কথাগুলো বলছে আমাদের ভিডিওতে দেখছেন আপনি? হ্যাঁ, মেয়ে যা বলছে এটা আমি জানি যে মেয়ের মার কাছ থেকে হারানো। মেয়ে আমার বড় ভাইয়ের কাছ থেকে হারেছে। ঠিক না না চাচা, ওইটা না। এই যে আপনি ওকে যে মারতেন, হ্যাঁ মেয়েরে মারছি। এটা আমি বেলা জায়গা দিয়ে যে আমরা চোত্রা পাতা বলে না, চোত্রা পাতার গরু আসা তৈরি আমি চোত্রা পাতা দিয়ে বাড়ি দিচ্ছি। এটা আমি না, ওই এলাকায় আমি যেগুলো বাড়ি দিচ্ছি, ঠিক আছে, ওই এলাকার মানুষ আছে, ওই এলাকার মানুষ আছে, এখনো মরে না, এখনো আছে ওই এলাকার মানুষ। আমি যদি ওই এলাকার খারাপ হইতাম তাহলে আমি আজকে বাকি জীবন ওই এলাকার কাটাতে পারতাম না না সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে দেখেন একটা ছোট বাচ্চার মনের মধ্যে আছে যে বাবা আমাকে অনেক মারধর আমি করতো। মেয়েরা আমি অস্বীকার যাবো না, আমার মেয়েকে আমি মারছি, এটা আমি নিজেও বলি। হ্যাঁ, আমি মেয়েকে আমি 2-3টা বাড়ি দিচ্ছি পাতা দিয়ে। রাগ হয়েছে, মানুষ আমাকে গালাগালি করছে যে মেয়ে ছোট মানুষ, তুই এইভাবে গাড়ি থেকে আইসো, মেয়েটা কি বুঝে, মেয়েটাকে কেন মারছো? আমি মেয়ে আমার কাছ থেকে গেছে, আমি সেটা সব পাগল করে ফেলেছি। আমার মেয়েটাকে একটু এবার করতে হবে। আমি যখন মাগরিবের নামাজের জন্য বিরতি নিছিলাম, আমি এখানে নামাজ পড়তেছিলাম, ও ওখানে বসা, আমি তখনও বুঝতে পারতেছি আপনারা বাইরে ঝগড়াঝাটি করতেছেন। আপনাদের দুইজনের দেখা হয়েছে কত বছর পরে? আজকে এই কত বছর পরে দেখা হইলো? ওনার সাথে মেয়ের বয়সের থেকেও বেশি। মেয়ে হওয়ার পর ওরা হাসপাতাল নিয়ে ভর্তি করছে, মেয়ে নিয়ে আমি হাসপাতাল গেছি, ও মেয়ের দিকে ফিরেও তাকায়নি। একটা জিনিস মনে রাখেন, আবার দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এই যে আপনি হচ্ছেন রিনা এবং সিরাজ, দুজনকেই বলি, আপনি যেরকম 100টা অভিযোগ দিতে পারবেন ওনার বিরুদ্ধে, উনিও আপনার বিরুদ্ধে 100টা অভিযোগ দিতে পারবে। সেটা বলতে গেলে রাত দিন পার হয়ে যাবে, পারে যাবে। তাই না? দরকার নেই ওই জায়গাটা আমরা না যাই। কিন্তু ক্ষতির জায়গাটা বলি, আমি বহুবার বলেছি, আমি ইনক্লুডিং মি, আমি যে কথাটা বলবো, আমি আল্লাহর কাছে দোয়া করি, পৃথিবীতে যদি কোনো ঘরে সন্তান আল্লাহ দেয়, তাহলে সেই সন্তানের সমস্ত সিকিউরিটি, নিরাপত্তা তার কপালে যেন সুন্দরভাবে লিখে দেয়। আমি শুধু এই দোয়াটা করতে পারি। আমি কখনো এটাও বলবো না যে বাবা মা খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছেন, রাত দিন 24 ঘন্টা ঝগড়া করেন, মারামারি করেন, চিল্লাচিল্লি করেন, এবং তাদের একসাথে থাকা মানে একটা অসহনীয় পরিবেশ। ডিটাচড হয়ে যাওয়াটাই বেটার, সন্তান এটা মনে করতেছে, তো হয়ে যাক। কিন্তু যদি এরকম কখনো হয় যে সন্তানের এত বেশি ইনসিকিউর লাইফ, একটা ছোট বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পরিবার থেকে হারা গেছে, তার পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে যেন আল্লাহ এইরকম পরিবেশটা যেন না দেয়। এটাই তো আমাদের সমস্যা, না যাই। কখনো তো মেয়ে বলে দাবি করেন নাই, তাহলে আজকে কি জন্য মেয়ে বলে দাবি করতে আসছেন? আমার মেয়ে নাই গো, দিকে তো আমি দাবি করতে আসি। আমার মেয়ে যদি না থাকতো তাহলে আজকে তোর মাও খবর পাইতো না। আমার তো স্যার একদম খাস কথা। আমি কোনো কারো ভয় করি না, আমি কোনো লেখাপড়া, আমার কথা হচ্ছে আমি যদি তোকে মেয়ে বলে দাবি না করতাম তোর আজকে আমি তাকে ছবিও দিতাম না, আমি খবরও নিতাম না, আমি তো তত্ত্বও নিতাম না। কিভাবে খবরটা নিয়েছেন আপনারা? কিভাবে খবরটা নিয়েছেন? হারছো তো তোর মার কাছে থেকে। ঠিক আছে, আমি মার কাছ থেকে আসছি। দিছে, খবর দিছে। আমি যদি এখানে না আসতাম আমার তো জীবনও খুঁজে বের করতে পারতাম না, মারির তলে পিছিয়ে গেল কইতে পারতাম না। তো কেমনে খুঁজুম আমরা? চিটাং শহর রাজ্য, এটাই তো আপনাদের ব্যর্থতা। আমি টোয় বের করছি না, তো তোর মা পারো না টোয় বের করতে বলি? তোর মা কার কাছে গেছে? কার কাছে গেছিল? হ্যাঁ, দরকার নাই, হ্যাঁ গেছে, হ্যাঁ যায় না। হ্যাঁ, আপনার দরকার ছিল, আপনি আমার বিশ্রায় বাই করছিলেন তখন, আর এখন আমার দরকার, এখন আমি আপনার করে বিশ্রায় বাই করছি। তোর কি ঢাকা আনার দরকার আছে? তোর সাথে তোর ভাত খাবো না? আমি নইলে বাপ, নইলে আমি অসহায়। কাকা কথা বলার বুঝছেন, আপনার ভাই একটা অসহায়, ঠিক আছে? আপনার ভাই একটা অসহায়, কাজ কাম করতে পারে না, অসুস্থ, তোগুলো আপনি যেগুলো আপনার বাতিজিরা বুকে টানিয়ে নিছেন, সেগুলো থেকে তো যাওয়ার কোনো প্রশ্ন আছে? ছোট বাচ্চা এটা বুঝবে না চাচা। যদি বাচ্চাটা ছোট হয়, সে তো তার বাপ মাকে খুঁজতেছে, সে তো একটা সুখ খুঁজতেছে, অন্যান্য বাচ্চাদের তো শেল্টার খুঁজতেছে। এখন কথা হচ্ছে যে ছোট বাচ্চাকে এই বিচারের দায়িত্ব দেয়াই যাবে না, বরং এটা আপনাদের দুইজনের ভুল, আর ভাগ্য মেনে নিয়ে সে ভাগ্যের শাস্তিও পাইছে, এটা বলতে হবে। এছাড়া আসলে দোষ দিয়ে লাভ নাই। কিন্তু যাত্রাবাড়ি তুমি চেনো না? তুমি এগুলো সতর্ক যাইলে তো কি তোমার চাচার নাম করলে কি সব দেবো দিতে একটা আইন? কি করে আপনার চাচা? ওর চাচা কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা করে? বড় ব্যবসায়ী। মাছের ব্যবসা। আচ্ছা, খুঁজছিলেন, কখনো গেছিলেন? না,
আমি কখনো যাইনি, কোনো খোঁজ না এই বাসাতে হেয়ার কাছে লালন পালন হয়েছে, সে তো আজকে আমার গালালি করে দিন, আমার কাছে কেন আসলো না ভাতের কারণে? ওর মনে আছে আপনার চাচার কথা মনে আছে? চাচার বাড়ি কোথায়, যাত্রা বাড়িতে, এটা মনে আছে আপনার? তো মনে থাকলে তো সে যাইতোই। এমনি মনে আছে যে সদরঘাটের এদিকে থাকতো। তা আজকে আসে নাই কেন চাচা? হ্যাঁ আজকে আসে নাই কেন? ওনার তো ব্যবসা, ওনা তো বলুন তো একদিনের জন্য ব্যবসা একটু করা যেত না? ওনা তো এত বড় একটা ঘটনা। আজকালকে ইন্ডিয়া চলে যাবে, ওনা তো ফাটির সাথে ওনা তো বড় ব্যবসা। তো ঠিক আছে, সমস্যা নেই, যার যার জায়গা থেকে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমরা আছি। এখন কথা হলো যে ঠিক আছে মনে থাকলে না সে নাইব, শোনেন, মনে সাথে এখন তো আর দরকার নেই। না আসলে কি তোর মার সাথে কথা বলছে ফোনে তো চাচা? আমার যদি এতই দেখার ইচ্ছে থাকতো তাহলে অবশ্যই আইতো। তোর মা- আমি কি কাজ করি না? হ্যাঁ আমি এই যে আজকে অফিস আমার ছুটি দেয় না, আমি লাঞ্চে না বইলা চলে আসছি, আমার একদিন অ্যাবসেন্ট জানেন 500 টাকা নগদ কাইতে তাহলে? লইছে। তাহলে আমার দরকার দেখি তো, দরকার দেখি তো আমি আজকে এত দূর আসছি। মোহাম্মত না থাকলে তোর মার সাথে দেশের থেকে মোবাইল নম্বর নিয়ে তোর মার সাথে কথা বলতো। এই জায়গাটা আমাদের সবার বুঝতে হবে এখন। হ্যাঁ দেখেন, এখানে আয়েশা সুলতানা আপনার ডাক নাম, আপনি যেহেতু বাবাকে কিনে ফেলছেন, বাকি বিষয়গুলো নিয়ে আর কথা বলার কোনো দরকারই নাই, এটা আপনার ফ্যামিলি। না আমার কোনো দরকার নেই, আমার কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না। না না না, কে আসলো, কে দেখলো, কে কি করলো, আমার জন্য কে কতটুকু করবে ভবিষ্যতে, আমি এগুলো আমার পরিবারের কাছ থেকে কোনো ডিপেন্ডই করি না। কারণ আমি এখন আমার নিজের ভবিষ্যৎ নিজে করা শিখে গেছি, নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখে গেছি, এখন আর আমার কারো হাতের আঙ্গুল ধরে হাঁটা শিখতে হবে না। হোয়াট এপিসোড। আমি যদি না খাই এই যে একটু আগে তো আমার ম্যাম নিজেই বললো যে আমাকে যদি 20টা কথা বলে আমি শুধু একটা কথা, আমি যদি না খাওয়া মরে যাই তা আমি কারোর কাছে হাত পাইতে বলবো না যে আমার দুটো খাওয়ান দেন। আমি ওই ধরনের মেয়ে। শোনেন আয়েশা, অনেক অভিমান আছে, সেটাও ঠিক। এত অভিমান নিয়ে, এত কষ্ট নিয়ে, এত বছর দূরে থাকার পর বাবা মা খুঁজতে আসছেন, সেটাও কিন্তু ঠিক। হ্যাঁ, এবং আপনার বাবা মার মধ্যে সম্পর্ক নাই, ওনারা দুজনের চেহারার দিকে তাকায় না, এই অবস্থায় ওনারা দুজনে কিন্তু আপনার জন্য এখানে আসছে, সেটাও ঠিক। হ্যাঁ, আজকের এই ঘটনার মধ্যে যদি আপনি ভালো জিনিস দেখেন তাহলে ভালো অনেক কিছু দেখতে পাবেন, আর যদি মনে করেন যে না আপনি এই শুধু কারণটাই খুঁজতে যাবেন তাহলে না আমি কোনো কারণই খুঁজি নেই। ব্যাস, তাহলে কোনো কথা নাই। আপনি যেহেতু বাবাকে, আমি একটু কথা সাইড কথা, বাবাকে না বলে বাবার নাম কেন বলছো, চাচার নাম কেন বলছো? না না ঠিক আছে, ও সবাইকে খুঁজতে আসছে, কিন্তু কথা হচ্ছে আমি তো ভিডিওতে বলছি না স্যার যে আমি মাকেও চাই, সবাইকেই চাই না যে তা না। আপনি চাই। বলেছেন, আপনি কিন্তু বলেছেন। ওরা ওদের মতো থাকবে, আমি আমার মতোই থাকবো। এখন কথা হচ্ছে সেটা। আপনি বাবাকে চিনছেন তো? হ্যাঁ। এটা আপনার বাবা, এটা আপনার পরিবার, তার মানে উনি আপনার স্ত্রী ছিল, জি ওনার গর্ভে উনি হয়েছে, জি তার মানে উনি মা। ঠিক আছে, মাকে চেনেন নাই, উনি যা বলবে সেটাই রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তাহলে পরিবার পাইছেন কিনা? জি, পাইছি। আচ্ছা, আপনার পারিবারিক যেই সমস্যাগুলা বা যে কেমিস্ট্রি বাংলা রসায়নটা হয়তো বুঝবে না, আমি আমার মতো করে বলতেছি। এখন এই যে ব্যাপারগুলা, এগুলাকে আপনি কিভাবে দেখবেন, মানে আপনি ভবিষ্যতে কিভাবে দেখবেন? মা একদিকে, বাবা একদিকে, আপনি কি করতে চান? আপনি শোনেন কি বলতেছে, শোনেন ভালো করে। আমি কি বলবো এখন, উনি তো আর যাবে না আমার বাবার কাছে, যাবে? না, নিশ্চয়ই না, আমার বাবা তো আর উনার কাছে যাবে না, নিশ্চয়ই যাবে? যাবে না। না, উনি তো উনার মতো করে সংসার গুছিয়ে নিছে, উনার জীবন উনি গুছাই নিছে। আমার বাবাও তো আমার বাবার জীবন গুছাই নিছে। হুম। আমার জীবনটা আমি গুছাইতে পারি নাই, তারপর আমার জীবনটা আমি গুছাই নি। থাকবো, ওরা ওদের মতো যাইবে, তা আলাদা থাকতেছে তো আলাদা থাকুক। আপনি কি চান? আপনি সম্পর্কের দিক থেকে কি চান? সম্পর্কের দিকটা কি জানো? আপনি দুজনের সঙ্গে সম্পর্ক রাখবেন? আমি তো বলছি স্যার, ওরা যদি আমার সাথে আমার বলছে না, আপনি সামনে বলেন, ওনাদেরকে বলেন। আমাকে বলছেন যেটা বাদ, ওনাদেরকে বলেন আপনি কি ওরা চান। যদি আমার সাথে সেভাবে সম্পর্কটা রাখে তাহলে আমি সেভাবেই রাখবো। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি দুজন কি চাচ্ছেন, দুজনের সঙ্গেই সম্পর্ক রাখবেন। হ্যাঁ। চাচা বলেন আপনার কি বলার। আমার মেয়ে তো আমি নিবো, আমার মেয়ের সেটা ভবিষ্যৎ আছে না। আচ্ছা, আপনি আপনার মেয়ের পরিচয় দিবেন, ও যেভাবে বলছে সেভাবেই আপনি পরিচয় দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার বলেন, আপনার কি বলার আছে? একই কথা, আমি যখন পেটে লইছি তাহলে আমার সন্তান তো আমি দূরে ঠেলে লাগাই দিতে পারবো। এখন শোনেন, দুজনেই চাচ্ছি সম্পর্ক তিনজনের জায়গা থেকে আমরা মোটামুটি একমত। মেয়ে যেই অবস্থায় গেছে জীবন, সেটা কি জন্য হয়েছে, কার জন্য হয়েছে, এগুলো নিয়ে খোরাখুরি করে আর লাভ নাই। করলে কি হবে, কষ্ট বাড়বে। ঠিক আছে, এখন বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করার একটা বিশাল সুযোগ আছে, আছে না? মেয়ে কিন্তু কেউ নাই, ওর বিয়ে শাদী হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, আপনি জানেন তো, এগুলো শুনছেন ভিডিওতে। এখন আপনি যদি বাকি জীবনটা ওর দায়িত্ব পালন করে সুন্দরভাবে যদি ওকে আল্লাহর রহমতে যদি সে সাপোর্টটা দিতে পারেন, ওর জীবনের কষ্টটা হয়তো ভুলে যাবে। আচ্ছা, সেই সুযোগটা আপনার হয়েছে কাকা। হ্যাঁ, সুযোগটা আমরা করে দিচ্ছি আল্লাহর রহমতে। এক, আর ওনার জায়গা থেকে দায়িত্ব হচ্ছে স্নেহ দেয়া, যে মা পাশে আছি। কিন্তু আপনাদের দুজনের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে, সেটা হচ্ছে
আপনি কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না, আর আপনিও কখনো ওনার বিরুদ্ধে বলে ওর কান ভারী করেন না। আমি এই যে মেয়ে শোনেন স্যার, যতদিন আমি আমার কি কাছে বলতে ছিল চাই, জিজ্ঞেস হ্যাঁ। করেন এই তো যে আমার মেয়ে বাবার গেছে, বিষয়ে ঠিক আছে, কিছু আমি বলছি কোনোদিন বা নাম আমার বোনের লইছি। বাড়ি যায় বলি না যে আমার মেয়েটা কোথায়, খালি এটাই বলছি হ্যাঁ, আমি। মেয়ের কাছে কখনো মায়ের বিরুদ্ধে বলবেন না, মেয়ের কাছে কখনো বাবার বিরুদ্ধে এখানে বলবেন। একটা কথা স্যার, মানে হ্যাঁ। আমি আমার পরিবারে যে সময় তাদের কাছে ছিলাম, হুম। ওদেরকে শুধু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমি তো জানতাম না যে ওদের ভিতর কি হয়েছে, শুধু জানতাম যে মা ঢাকা থাকে, কিন্তু কেন থাকে, কিভাবে থাকে, কি হয়েছে, কিছু জানতেন না। এসব কিছু না। আমি শুধু এটাই জানতে চাইছিলাম হুম। যে কেন ওরা আলাদা থাকে, হুম। ওরা কি আমাকে নিয়ে কি খুশি না, হুম। নাকি আমাকে নিয়ে কোনো সমস্যা, হুম। এইটা জিজ্ঞেস করার জন্য এই ঢাকা আসা। এইটা জিজ্ঞেস করার জন্য ঢাকা আসছেন এবং তারপর আপনি হারাই গেলেন। হ্যাঁ। ওকে, ঠিক আছে, কষ্টের জায়গা আছে, অভিমানের জায়গা আছে, ভালো থাকেন। আমি তো দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। তবে আপনি সমস্ত কিছু দেখলেন, দেখে আমি শুধু একটা কথাই বলতে পারি, যে ছোটবেলায় বাবার সাথে যে অভিমান আপনার আছে সেটার পেছনে হয়তো যুক্তি আছে, কারণ আমরা মাথায় বসে গেছে ওই স্মৃতিটা। কিন্তু এটাও ঠিক যে এত কিছুর পরে আপনার বাবা কিন্তু সামনে এসে দাঁড়াইছে। এই লাখ লাখ মানুষের সামনে আপনি যে কথাগুলো বলছেন বাবার সম্পর্কে, লাখ লাখ মানুষের সামনে কিন্তু সে নিজে এসে দাঁড়াইছে যে হ্যাঁ আমি সেই বাবা, যে আমি মেয়েটাকে শাসন করছিলাম, আমি ঠিকমতো পরিবেশ দিতে পারি নাই, আমি সেই বাবা। হ্যাঁ, এইটাকে যদি আপনি বড় করে দেখেন তাহলে অভিমান ভোলার জায়গা আছে। যেটা আপনি বলছিলেন যে বাবা আসবে, এসে যদি আমাকে বলে যে হ্যাঁ আমি এটা করছিলাম, তাহলে আমি আমার জায়গা, অবশ্যই আমার মনে আছে এটা। হ্যাঁ, তো সেই সম্মানটুকু দিয়েন। হ্যাঁ, অবশ্যই। এইটা আমি হচ্ছে আমার বাবা তো সামনে, কোনো সময় আমার বাবার আমি এটা খারাপ কিছু বলিনি, কোনো সময় কইতে পারবে না যে হ্যাঁ আমি বলো না, এটাই তো আজকে অসম্মান করছি। কোনোদিন আমাকে আমার বলছেন বাবা সুবিধা কইতে জন্য কয় নাই, আর জীবনও কইতেও পারবে না। হুম। এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি। ঠিক আছে চাচা, বাইরে গিয়ে কোনো ঝগড়াঝাটি হবে না, না না, বাইরে কি যাবো বাবা, ঠিক আছে? মেয়ে যাবো, মেয়ে নিয়ে যাবো। হ্যাঁ। না, আমি এখন যেতে পারবো না। এখন না গেলে পরে যাবে, যখন যাক সম্পর্ক রাখবেন। মেয়ে সম্পর্ক কিভাবে রাখবে, এগুলো মেয়ে সবে দেখবে, মেয়ের আত্মীয় স্বজন সবাই ওটা সময় হইলে দেখতে পারবে। আশা আচ্ছা। বসা আছে। এত বছর যখন অপেক্ষা করতে পারছে, তাহলে আছে। অবশ্যই অপেক্ষা করতে আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন কবে যাবেন না যাবে। আপনি আসছেন তো কোথা থেকে আসছেন? ভোলা থেকে, আমি চিটাগাং থেকে আছি। চিটাগাং থেকে আসছেন। উনি তো ঢাকাতেই থাকেন, আপনি ঢাকাতেই থাকেন। হ্যাঁ। জি, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েন। ও যেহেতু বড় হয়েছে, ও কোথায় যাবে না যাবে, কিভাবে যোগাযোগ রাখবে না রাখবে, সময় পাবেন আপনারা। হ্যাঁ, আর আমি ফাইনালি একটা ভিডিও স্টেটমেন্ট দিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা। যেহেতু আমাদের সুলতান আক্তার আয়েশা তার বাবাকে দেখে চিনে ফেলেছে, সুতরাং বাকি বিষয়গুলো এখানে আর ওনাকে কোয়ারি করার কোনো দরকার নাই। এটা আপনার পরিবার। আপনি কনফিউজ, মানে সন্দেহ আছে? না, আমার কোনো সন্দেহ নেই, তবে আমার একটা কষ্ট রয়েছে কি কষ্ট? যে আমার ছোট কাকা আসলো না আমার দেখতে। আচ্ছা, ছোট কাকা আসে নাই? ছোট কাকার সামনাসামনি দাঁড় আমি করায়, ভাবছিলাম যে উনি মনে হয় আগে আসবে, কিন্তু আসে নাই। আচ্ছা সমস্যা নাই, ছোট কাকার সামনে দাঁড় করায় প্রশ্ন করেন যে ছোট কাকা তুমি কেন আসো নাই, হয়তো অন্য কোনো কারণ আছে। এখন আপনার যে পরিবার এটা, তাহলে কি আমরা পাবলিকলি এটা বলবো যে এটা আপনার পরিবার? হ্যাঁ, বলেন। বাকি যেসব তথ্য আপনি দিয়েছেন সব তথ্যই মিলে গেছে। চাচা কি কখনো রিক্সা চালাইছেন? জি, আমি এখন রিক্সা চালাই। এখনো রিক্সা চালান। প্রিয় দর্শক এবং শ্রোতা, সুলতান আক্তার আয়েশার দেওয়া তথ্য অনুযায়ী 287 নম্বর পর্ব আমরা প্রচার করি, কিন্তু এই পর্বটার সোর্স কিভাবে আইডেন্টিফাই হয়েছিল সেটা আমরা জানি না, সেটা আমরা লাস্টে করব, কারণ আজকে একটু হসপচ পাকিয়ে গিয়েছে। এখানে একটা বিষয় না বললে নয়, যে ভদ্রলোককে আমি স্পেশালি ফোকাস দিয়ে এখানে কথা বললাম, উনি আসলে অফিসে এসে এক ধরনের উচ্চবাচ্য করছিলেন যে কেন এত দেরি হচ্ছে, মাত্র 18 মিনিট লেটে। যাই হোক, উনি হয়তো অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলেন, আমরাও প্রেশারের মধ্যে ছিলাম। তো এই জন্যই বললাম যে একটু অন্যরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, অনাকাঙ্ক্ষিত বলতে আসলে খুব টাফ লেভেলের কোনো কিছু না, একটু উচ্চবাচ্য। তো ঠিক আছে, যাই হোক, উনি আমাকে চিনতে পেরেছেন, পরবর্তীতে উনি গেছেন নিচে, তারপর আমরা ওকে নিয়ে আসছি। সো একটু সবাইকে বলবো যে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমাদের এখানে যদি আসেন, আমরা আসলে ইচ্ছে করে ডিলে করি না, আমাদের অনেক টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে যে কারণে ডিলে হয়। তো এখন আর বিষয়গুলো কোনোভাবেই আমরা কমপ্লেক্স করছি না। আয়েশা যেহেতু মেনে নিয়েছে এটা তার পরিবার, তার মানে আমরা বলছি যে 186টা। আপনাদের লাইফে আমি খুশি হয়েছি। খুশি হয়েছেন চাচি? খুশি হয়েছেন? আমি তো মেয়েটার তো এতদিন পর একবার জড়াইও ধরলেন না। আমার মেয়েটা আমি পাইছি, হ্যাঁ, আমি এটাই আপনাকে দরবারে করি। ওর যে জড়াই ধরানোর ভাগ্য নাই, ও তো ছোটবেলা থেকে শুধু এটাই বলছে যে আমাকে যে কোনোদিন কেউ আদর করে নাই, ওর তো সেটাই আমরা দেখলাম আজকে। আদর পাইবো কোত্থেকে? আমি তো আপনার বিস্তারিত সবই কইলাম এরম ভাই। বাবার কাছ থেকে আদর পায় নাই, কিন্তু আজকে তো সুযোগ ছিল, আপনারা কেউই তো ওকে টাচ পর্যন্ত করলেন না। আমি তো পুরো বিষয়টা দেখলাম। ঠিক আছে, যান, সমস্যা নাই। হয়তো অনেক সময় ক্যামেরা দেখে রিজিট হয়ে গেছেন, মন খুলে কথা বললেন পরে। ওর 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 কষ্টটাই হচ্ছে হলো একটু আদরের, ওর কষ্টটাই হচ্ছে ওর, কিন্তু ও নিজে নিজে করে খায়। তুমি কি যাইবা? হ্যাঁ,
আচ্ছা পরে পরে বিষয় সিদ্ধান্ত নিয়েন, হ্যাঁ ঝগড়াঝাটি করেন না, ঠিক আছে? সবার সঙ্গে দেখা করাই দিই। না, এখন তো বলছে আমার পরিবারে নিয়ে যেতাম, আমার পরিবারে সুন্দর করে রাজি করেন, জোর জবরদস্তি না করে, মেয়েকে সুন্দর করে বুঝে। চিটাঙ্গা শর্তে আমি তো- আচ্ছা হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা আমি বের হবো। ঠিক আছে, আমি তো চিটাঙ্গা শর্তে কথা বলছেন, আমি তো চিটাঙ্গা শর্তে, আমি তো এগুলোর কোনো যুক্তি হবে না। এর আজকে মেয়েটা আপত্তি কথা বলছেন, ফোন নাম্বার নিয়ে যাবেন, কথা বলবেন। আমি তো আর ইয়া করতে পারবো না, দৌড়াতে হবে তো আমার ভাইরা, ঠিক আছে? আমার ভাইরা দৌড়াবে, হেরে আমার খাবা, কথা মনে বুঝছেন? হেরে ওর সব হেরে কেয়ার হেরে নিজে। আলহামদুলিল্লাহ। চাচা একদিন তো জানতেনই না মেয়েটা কই আছে, হ্যাঁ। আজকে জানছেন না? হ্যাঁ। মেয়েটাকে মেয়েটার মতো করে সিদ্ধান্ত নিতে দেন, ধৈর্য ধরে মেয়েটার সাথে কথাবার্তা বলেন, সময় দেন, হ্যাঁ তারপরে মেয়ে। ভালো হবে, আমি স্যারের সাথে বলছি, আমার পা জীবনে মারি চুবে না, আমার সাথে এই কথা বলছি, পাড়ি জীবনে মারি চুবে না। তোমার যে আমি এখানে ওই যে মেসে খাই না, আমার টাকা দেওয়া মেসের টাকা হলো, তুমি একুল থেকে নম্বর লও, মেসের লো টাকা চাইলে তোমার কাকা একুল থেকে পাঠিয়ে দিবে, কয় টাকা আছে তুমি চাইলে খালি যা করলে হবে, আমার থেকে এত কাটা কয় টাকা পাবে। আমি স্যারের সাথে বলছি, লগে লগে কি টাকা পাঠিয়ে দিবে, খালি মুখ দিয়ে যাই করবো, কাকা আমার থেকে মেসে ভাত খাইছি, আমার থেকে এই কয় টাকা পাবে, লগে লগ পাঠিয়ে দিবে, কয় টাকা পাবে তোমার কাছে, তুমি একুল বলো আমার সামনে। না আমাকে বলতে হবে না, ঠিক আছে? আমরা বাইরে গিয়ে ওটা পরে ঠিক করেন, হ্যাঁ আমি বাইরে একটু কথা বলি সবার সঙ্গে, ঠিক আছে? ক্লিপটা একটু খুলে দেন প্লিজ। জি, মেয়ে তার বাবাকে দেখে চিনছে, হ্যাঁ, এবং পরিবার হিসেবে স্বীকার করছে। বসেন আপনারা সবাই একটু। আচ্ছা আমি একটা জিনিস একটু ভুলে গেছিলাম, একটু বসেন বসেন। আরে ভাই আসুন তো, সোর্সটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়নি। যেদিন ভিডিওটা আমরা পাবলিশ করি, পরের দিন সকাল 9টা বা 9:30টার মধ্যে আমির হোসেন বাবু আমাকে কিছু নাম্বার পাঠায়, মানে সোর্স এবং চাচা বাবা, মানে আমির হোসেন বাবু উনি কিভাবে পাইলো? উনি একটা গ্রুপে শেয়ার করছিল। হ্যাঁ গ্রুপে থাক 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 থাক, বাচ্চা ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই, ঘুমাচ্ছে একটু, নাটকে শব্দ আসতেছে, নো প্রবলেম। ভিডিও কল দেবো, ভিডিও কল দিবেন, দেন তো একটু ছোট ছোট করে 1 মিনিট আমাকে বলবেন। আর গ্রুপে যে শেয়ারটা দিছিল ওই গ্রুপের ইয়া আছে, আমির হোসেন বাবুকে কল দেন, কল দেন। আমি শুধু খালি একটু আইডেন্টিফাই করতে পারলেই হবে। ভিডিও কল আছে? করে দিচ্ছি। ও জানে আজকে কল দেওয়া হবে ভিডিও কল? কেন? জি, আসসালামু আলাইকুম, যে কথা বলেন। সালাম আলাইকুম আমির হোসেন, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আপনি যে সুলতান আক্তার আয়েশার যে ভিডিওটা নিয়ে কাজ করেছেন, এটা কিভাবে হলো আমাকে একটু বলেন তো ভাইয়া, ছোট করে। আচ্ছা আচ্ছা কি নাম? মুন্নি। আচ্ছা হ্যাঁ, তারপর? হ্যাঁ কি নাম? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর? এই লোকটার নাম কি বলতো আরেকবার বলেন তো? ভুট্টো ভুট্টো মাল। এই ভুট্টো মাল কি এদের তথ্য সংগ্রহ করছে? ভুট্টো মাল তথ্য সংগ্রহ করছে কি, মানে ফ্যামিলি মেম্বারের নাম্বার সংগ্রহ করেছে নাকি শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের? ভুট্টো মাল নামে কাউকে আপনারা চেনেন? ভুট্টো মাল আপনাদের কাছে তথ্য নিয়ে আসছে কে? এটা তো আমি বলতে পারি না। আপনি বলতে পারবেন না? কে জানছে আপনাদের মধ্যে প্রথম জানছে কে? বড় ভাই। হ্যাঁ আপনার বড় ভাই। ভুট্টুমাল ঠিক আছে। ভুট্টো মাল কি হয় আপনাদের? আপনার ফাঁসে বলার এলাকা আর চিনে। ভুট্টো মাল লাইন আছে? ভুট্টো মাল কানেক্ট করে দেবেন? চেষ্টা করেছেন, করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। বড় ভাইয়ের নাম কি? রতন সাহেবের কাছে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি জানি আপনার শারীরিক ভাবে কিছুটা, আপনি কিছুটা না অনেকখানি আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জ না, আপনার পুরো ফ্যামিলিতেই বোধহয় না। এরকম কয়জন আছে বলুন তো?
এই তিনজনই এরকম? কেউ হাঁটাচলা করতে পারেন না। আপনি এত লম্বা সময় ধরে আপন ঠিকানার একজন ভলান্টিয়ার, আপনাকে নিয়ে আমার কাজ করার খুব শখ। আল্লাহ চাইতো সামনাসামনি একদিন দেখা হবে। ভালো থাকবেন, আমাদের দোয়া সব সময় আপনার জন্য আছে। জি, ভালো থাকবেন ভাইয়া। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটে দাও। এখানে একটু বলি, আমির হোসেন বাবু না, এই আমির হোসেন বাবু কিন্তু আমাদের খুব একনিষ্ঠ একজন ভলান্টিয়ার এবং ও ফিজিক্যালি চ্যালেঞ্জড, মানে আমরা যেটাকে প্রতিবন্ধী বলি, যদিও শব্দটা নিয়ে আমি বলতে চাই না। ওরা তিনজন, ওর বাবা এবং সন্তান, ওরা দুই ভাই। সো ওর কথাবার্তার ধরন দেখে আপনারা একটু অন্যরকম মনে করবেন না, এই হচ্ছে বিষয়। তো এই ভুট্টোমালকে আপনার বড় ভাইকে চেনে, So তারপরে আপনার বড় ভাই আপনাকে জানাইছে বা আপনাদেরকে জানাইছে? মুন্নি কইছে, মুন্নিও আমরা চিনি। চিনেন? হ্যাঁ। আপনি প্রথম জানতে পারছেন কার কাছ থেকে? আমি জানতে পারছি আমার ওনার কাছে জানতে পারছি। না, আপনাকে সরাসরি তথ্য দিছে কে যে আপনার মেয়ে পাওয়া গেছে? মুন্নি? না, ওনার তথ্য দিছে। কে? এই যে এখন না, যে এখন কথা বলছেন আমির হোসেন বাবু? জি। ও তার মানে আপনার নাম্বার নিয়ে আপনাকে সরাসরি ফোন দিছে, হ্যাঁ, আমার দিয়ে কাছে বলছে। ফোন দিয়ে আর বলছে। আপনার নাম্বারটাও কিভাবে কালেক্ট করছে তাইলে? আপনি গ্রাফটা বের করেন নাই? ওনার নাম্বার, হ্যাঁ, ওনার নাম্বার তো যে ওনার বড় ভাইয়ের কাছ থেকে। বড় ভাইয়ের কাছ থেকে। তো বড় ভাই তো আগে ফোন দেওয়ার কথা, আমাদের আগে, তাই না? এই জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। যাই হোক, কিন্তু সে ফোন দিছে হচ্ছে আমাদের ভলান্টিয়ারই ফোন দিছে। তো আলহামদুলিল্লাহ, আমি তাহলে শেষ করি, আর কিছু বলার নাই। এই যে ভদ্রলোককে নিয়ে আসছিল হচ্ছে আমাদের পরিচয় করে দেন। উনি ওনার বাসাতেই বোধহয় ভাড়া থাকে। হ্যাঁ, তো এই হলো বিষয়। ভাইজানের নাম কি জানো? হেলাল। আপনি তো সবই শুনছেন বাইরে থেকে। হ্যাঁ, ঠিক আছে। আমার আর কিছু বলার আছে, কিছু করার আছে? জি না, জি না। হ্যাঁ, যদি করার থাকে বলেন, আমি সেটাও করতে রাজি আছি। জি না, কোনো বলা নাই, কোনো কিছু ভালো না। আপনার ঘরে ছেলে মেয়ে আসসালামু আলাইকুম, ভালো ছেলে? থাকবেন। জি, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুজন। দুইজন। ওকে পাইলেন, মেন তো দেখবেন। অবশ্যই দেখবো না কেন, ও তো ছিল আমার কাছে, হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য আমি 3 বছর ছিলাম না মাঝামাঝি, আচ্ছা, এর ভিতরে এই ঘটনাগুলো ঘটছে। ওকে। সো আপনি, আপনার ছেলে হচ্ছে ও, জি, আর মেয়ে আসে নাই? মেয়ে নিয়ে আসিনি, আমি একটু অসুস্থ আজকে। ও যে মেয়েটাকে হচ্ছে ওর বাবা নিয়ে গেছিল চট্টগ্রামে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে। আপন ঠিকানাকে আমাদের বোনকে ঠান্ডা আপন হয়েছে? ঠিকানায় মাথা ঠান্ডা ফিরিয়ে হয়েছে? দেওয়ার জন্য কিসের নাম ভাই আপনার? আমার নাম ইসমাইল হোসেন মুন্না। আমিও বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি। ভেরি গুড। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেয়। এখন আর কিছু বলার নেই, আপনারা সবাই মিষ্টি মুখ করেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট শেষ বেলাতে এসে, সেটা হচ্ছে বাবা মায়ের কোনো ব্যক্তিগত বিষয় সন্তানের উপর কেউ চাপায়েন না, রেস্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, আপনারা আমার চেয়ে অনেক বুঝদার মানুষ, একটু বুঝে শুনে চলেন আর কি। আপনি কি খুশি হয়েছেন? আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি, নাকি আরো বেশি অখুশি করে দিলাম আজকে? না, বেশি সমস্যা হলে আমাদের কাছে চলে আসবেন, আমরা ভাই ব্রাদাররা আছি। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। জি, মিষ্টি মুখ করেন। মনে প্রাণে দোয়া করি আল্লাহ যেন আপনাকে, আপনার পরিবারকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। রিজিকের মালিক আল্লাহ। সো রিজিকের টেনশন করবেন না কখনো, কোনো না কোনোভাবে সেটার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ওখানে আমার একটা বড় কাজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সামহাও আমার কাজের ধরন থেকে আমি এখন পর্যন্ত সেটা করে উঠতে পারিনি। তো দোয়া করবেন যেন আমার এই টিম মেম্বার, আপন ঠিকানার যে কনিষ্ঠ টিম মেম্বার, এই একদম শুরু থেকে আছে, লেগে আছে, সারাদিন এগুলো নিয়েই কাজ করে, এবং আজকে সে একটা দুর্দান্ত কাজ করেছে। এখানে আমি আর কারোর নাম পাইনি, হয়তো করেছেন, কিন্তু ওর নাম এককভাবে এসছে। সো একটা এরকম একটা ফ্যামিলি খুঁজে বের করা, সে গ্রুপে পোস্ট দিয়ে, সো এটা একটা দুর্দান্ত কাজ। বাবু, অনেক লেগে থাকতে হবে, অনেক ভালো কাজ করতে হবে, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, কারণ আপনার দোয়া আল্লাহ কবুল করবে, এটা আমার বিশ্বাস।